শেষ মুহূর্তে অর্জনের প্রমাণে বদলে গেল রায়। নির্দোষ প্রমাণিত হল ওপালি। অন্যদিকে ছাত্রদের বিরুদ্ধে কঠিন নির্দেশ দিলেন আদালত। হ্যাপি রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আদালতের কাঠগড়ায় বিচারকের সামনে দাঁড়িয়ে এসপি অর্জুন চ্যাটার্জি বলছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তখন বিচারক প্রশ্ন করতে থাকে, মিস্টার অর্জুন চ্যাটার্জি, দিগন্ত ভবন একাডেমিক ক্লাস 11-এর প্রশ্নপত্র ফাঁস মামলায় আপনি নতুন কি তথ্য পেয়েছেন? প্রশ্নটা শেষ হতে আদালতের ফিসফাস শুরু হয়ে গেল, কারণ সবাই জানে অর্জুন এই মামলার তদন্তকারী অফিসারই নন। তাহলে তিনি কি বলতে চলেছেন? ঠিক তখনই বিপক্ষের আইনজীবী উঠে দাঁড়ালেন। অবজেকশন মাই লর্ড, সাক্ষী অর্জুন চ্যাটার্জি কিভাবে তথ্য পেতে পারেন? উনি তো এই কেসের সঙ্গে যুক্ত নন। আদালত তখন উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু অর্জুনের মুখে কোনো ভয় নেই। তিনি শান্তভাবে বলে, আমি কোনো তদন্ত করতে চাইনি, কিন্তু আমার সামনে এমন কিছু তথ্য এসেছে যেগুলো হয়তো এই মামলার মোড় ঘুরে দিতে পারে, তাই সেগুলো আদালতের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। বিচারক কয়েক মুহূর্তে চুপ করে থাকে, তারপর বলে, আদালত সত্য জানতে চায়, আপনি বলুন, তবে সময় নষ্ট করবেন না। অর্জুন গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, যে 3জন ছাত্র উপালি চ্যাটার্জির বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, প্রবীর, মানিক এবং চিরঞ্জীব, তারা 3জনই মিথ্যা বলেছে। কথাটা শুনে পুরো আদালত যেন স্তব্ধ হয়ে যায়। উপালি বিস্ময় অর্জুনের দিকে তাকিয়ে থাকে। গঙ্গার বুকের ভিতর ধকধক করতে শুরু হয়। অর্জুন বলে, চিরঞ্জীব দাবি করেছিল ভুলবশত তার ফোন উপালি ম্যাডামের ফোনের সঙ্গে বদলে গিয়েছিল, কিন্তু সেটাও মিথ্যা। পুরো ঘটনাটাই ছিল পূর্ব পরিকল্পিত। বিপক্ষের আইনজীবী সঙ্গে সঙ্গে আপত্তি জানালেন, ইউর অনার, এগুলো সম্পূর্ণ মন গড়া কথা। কিন্তু অর্জুন থামল না। এরা 3জন মিলে উপালি ম্যাডামকে ফাঁসানোর পরিকল্পনা করেছিল, কারণ ওদের মনে ম্যাডামের প্রতি রাগ জমেছিল। সেই রাগ থেকেই তৈরি হয় এই ভয়ঙ্কর ষড়যন্ত্র। আইনজীবী তাচ্ছিল্যের হাসি হেসে বলে, গত শুনানিতে চিরঞ্জীব নিজেই বলেছে সে প্রবীর আর মানিককে চিনে না। আর যদি তার কাছে প্রশ্নপত্র থাকতো, তাহলে সে নিজেই ব্যবহার করলো না কেন? মুহূর্তের জন্য আদালত আবার নিস্তব্ধ হয়ে যায়। তারপর অর্জুনের কণ্ঠে শোনা যায়, সেদিন এই প্রশ্নের উত্তর ছিল না, কিন্তু আজ আছে। উপস্থিত প্রত্যেকটা মানুষ নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। অর্জুন বলে, চিরঞ্জীব প্রথমে কৌশলে উপালি ম্যাডামের ফোন নিজের দখলে নেয়, তারপর প্রশ্নপত্র সংগ্রহ করে, পরে সেই প্রশ্নপত্র প্রবীর আর মানিকের হাতে তুলে দেয়। এটা দুর্ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত অপরাধ। বিচারক এবার সামনের দিকে ঝুঁকে পড়ে, আপনার এই দাবির কোনো প্রমাণ আছে? এই একটা প্রশ্নের জন্য পুরো আদালতের ভাগ্য নির্ভর করছে। গঙ্গার হাত পা দিকে ঠান্ডা হয়ে আসছে, উপালির চোখ ভিজে উঠেছে। অর্জুন একবার চারপাশে তাকায়, তারপর দৃঢ়কণ্ঠে বলে, হ্যাঁ মাই লর্ড, আমার কাছে প্রমাণ আছে। আদালত জুড়ে আবারও গুঞ্জন শুরু হয়ে যায়, প্রমাণ? সত্যি প্রমাণ আছে? বিপক্ষের আইনজীবী যেন একটু অস্থির হয়ে ওঠে। বিচারক বললেন, তাহলে আদালতের সামনে সে প্রমাণ পেশ করুন। সবাই তাকিয়ে আছে অর্জুনের দিকে। ঠিক তখনই তিনি বললেন, আলোকিকা, ফোনটা দাও। আলোকিকা ব্যাগ থেকে একটা মোবাইল ফোন বের করলেন, আর সেই মুহূর্তে আদালত বিস্ময়ের ঝড় যেন বয়ে যায়। অর্জুন বিচারকের দিকে তাকিয়ে বলে, আদালতের কাছে ক্ষমা চাচ্ছি। আজ আদালতে ঢোকার মুখে একজন পকেটমার আমার ফোন চুরি করে নেয়। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়, বলছে, কি, ফোন চুরি? অর্জুন তখন বলে, ওর নাম কুচি, পুলিশের কাছে খুবই পরিচিত পকেটমার। গঙ্গা অবাক হয়ে যায়, তাহলে সব শেষ? কিন্তু অর্জুনের ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে, কারণ আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ না কেউ প্রমাণ নষ্ট করার চেষ্টা করবে। তাই আসল ফোনটা আমি জুনিয়র লয়ের আলোকিকার কাছে রেখে দিয়েছিলাম, আর আমার কাছে ছিল একটা ড্যামি ফোন, যেটা নষ্ট। এই কথা শোনার পর আদালতের প্রতিটা মুখে বিস্ময়। বিচারক আবারও অবাক হয়ে তাকিয়ে থাকে। অর্জুন তখন বলে, এতে একটা বিষয় স্পষ্ট, কেউ চাইছিল সত্যিটা আদালতের সামনে না পৌঁছাক। কিন্তু সে কে? কেন সে এত ভয় পাচ্ছে? কার স্বার্থ জড়িয়ে আছে এই ষড়যন্ত্রের পিছনে? এই প্রশ্নগুলো যেন আদালতের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি হতে থাকে। অর্জুন বিচারকের দিকে তাকিয়ে বলে, মাই লর্ড, এই ফোনে একটা ভিডিও রয়েছে, আমি অনুরোধ করব সেটা বড় পর্দায় চালানো হোক। বিচারক কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর অনুমতি দিয়ে দেয়। বড় পর্দাটা জ্বলে ওঠে, আর সেই পর্দায় ভেসে উঠতে চলেছে এমন এক সত্য যা শুধু উপালি চ্যাটার্জির জীবনই বদলে দেবে না, বরং প্রকাশ করবে মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চেহারা। ভিডিওতে ঠিক কী ছিল? কিভাবে নিজের মুখে অপরাধ স্বীকার করবে প্রবীর, মানিক আর চিরঞ্জীব? আর সেই ভিডিও দেখার পর আদালতটাই কোন দিকে মোড় নিবে, সেই অবিশ্বাস্য মুহূর্ত জানার জন্য অপেক্ষা করছে আদালত।
কারো মুখে যেন কোনো কথা নেই, বড় পর্দার দিকে তাকিয়ে আছে সবাই। ওপালি চ্যাটার্জির বুকের ভিতরটা কাঁপছে, গঙ্গার হাত দুটো মুঠো হয়ে গিয়েছে, অর্জুনের চোখে এক অদ্ভুত ধীরতা, আর বিপক্ষের আইনজীবী কপালে যেন চিকচিক করছে ঘাম। ভিডিওটা চালু হলো। প্রথমে কিছু অস্পষ্ট আওয়াজ, তারপর পরিষ্কারভাবে শোনা গেল একটা কণ্ঠস্বর। ওপালি ম্যাডামকে উচিত শিক্ষা দিয়েছি, উনি এখনো বুঝতে পারেনি আমরা তিনজনে একসঙ্গে কাজ করেছি। পুরো আদালত যেন নিঃশ্বাস বন্ধ করতে শুনতে থাকে। আরেকটা কণ্ঠস্বর বলে, বুদ্ধি কিন্তু দারুণ ছিল। প্রথমে চিরঞ্জীব কায়দা করে ওপালি ম্যাডামের ফোন বদল করে, তারপর সফটওয়্যার ইনস্টল করে পাসওয়ার্ড ভাঙল, প্রশ্নপত্র বের করে আবার সব কিছু আগের মতো করে দিল। আদালতের ভিতরে তখন চাপা গুঞ্জন শুরু হয়ে যায়। বিচারকের মুখে অভিব্যক্ত বদলে গেল। তারপর আমি আদালতে কাঁদো কাঁদো মুখ করে বললাম, যদি প্রশ্নপত্রটা আমি নিতাম তাহলে তো অন্তত ফেল করতাম। এই কথা শুনে ওপালি চোখ বন্ধ করে ফেলে। যে অপমান, যে কষ্ট, যে অবিশ্বাস তাকে দিনের পর দিন সহ্য করতে হয়েছে, আজ সেই মিথ্যার মুখোশ এক এক করে খুলে যাচ্ছে। ভিডিওতে চিরঞ্জীবীর গলায় শোনা গেল, সবাই জানতো আমি ওদের বন্ধু নই, তাই কেউ সন্দেহ করেনি। এই স্বীকারোক্তি শোনার পর আদালত যেন বিস্ফোরণ ঘটে যায়। চারিদিকে গুঞ্জন শুরু হতে থাকে। কেউ বলছে এত বড় ষড়যন্ত্র করেছে, কেউ বলছে একজন নির্দেশিকা শিক্ষিকার জীবন শেষ করে দিয়েছে। ওপালি চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়তে থাকে। তার পাশে দাঁড়িয়ে থাকা গঙ্গা ধীরে ধীরে তার হাতটা চেপে ধরে। দিদিভাই সত্যি হারেনি, শুধু একটু দেরি হয়েছে। ভিডিও শেষ হওয়ার পর কয়েক মুহূর্ত পুরো আদালত নিস্তব্ধ হয়ে যায়। তারপর বিচারক ধীরে ধীরে অর্জুনের দিকে তাকায়। মিস্টার অর্জুন চ্যাটার্জি, এই ভিডিও আপনি কোথা থেকে পেলেন? অর্জুন কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে, মাই লর্ড, গঙ্গাপাল অনেক আগে সন্দেহ করেছিল যে প্রবীর আর মানিক এই ঘটনার সঙ্গে জড়িত। গঙ্গার দিকে তাকিয়ে তিনি বলে, তদন্ত এগোচ্ছিল না, একজন নির্দোষ মানুষ হাজতে দিন কাটাচ্ছিলেন, তখনও নিজের মতো করে সত্যিটা বের করার চেষ্টা করেছিল। বিচারক তখন গভীর কণ্ঠে বলে, পদ্ধতিটা আইনসম্মত ছিল না। অর্জুন মাথা নিচু করে উত্তর দেয়, আমি সেটা মানছি মাইলট, কিন্তু আর কোনো পথ খোলা ছিল না। তিনি উপালের দিকে তাকিয়ে বলে, একজন নির্দোষ শিক্ষিকার সমান ধুলোয় মিশে যাচ্ছিল। তাই আজ আমি আদালতের কাছে আবেদন করছি, ওপালি চ্যাটার্জি এবং গঙ্গাপালের জামিন মঞ্জুর করা হোক। কয়েক মুহূর্ত নীরবতার পর বিচারক রায় ঘোষণা করেন। সমস্ত তথ্য প্রমাণ বিচার বিশ্লেষণ করে আদালত ওপালি চ্যাটার্জি এবং গঙ্গাপালের জামিন মঞ্জুর করেছে। মুহূর্তের মধ্যে আদালত কক্ষ যেন আনন্দ ভরে ওঠে। ওপালি অবিশ্বাসের চোখে বিচারকের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে মুখ চেপে কান্নায় ভেঙে পড়ে। এটা দুঃখের কান্না নয়, এটা মুক্তির কান্না, একজন নির্দোষ মানুষের সম্মান ফিরে পাওয়ার কান্না। বিচারক আবার বলে, ওপালি চ্যাটার্জির বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে প্রবীর, মানিক এবং চিরঞ্জীবীর বিরুদ্ধে যখন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। তারপর একটু থেমে আবার বলে, এছাড়া আগের শুনানিতে অর্জুন চ্যাটার্জি এবং গঙ্গাপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার জন্য আদালত দুঃখ প্রকাশ করছে। আদালত থেকে বেরিয়ে আসতে উপালিকে ঘিরে ধরলেন স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। কেউ ফুল দিল, কেউ হাত জোর করে ক্ষমা চায়, কেউ কান্না করতে করতে বলে, ম্যাডাম আমরা জানতাম না এমন সত্যিটা। উপালি তখন মৃদু হেসে বলে, আমি ছাত্রছাত্রীদের দোষ দিতে চাই না, ওরা ছোট, ওদের ভুল হতেই পারে, কিন্তু বড়দের দায়িত্ব হলো ওদের সঠিক পথ দেখানো। স্কুলের সেক্রেটারি এগিয়ে এসে বলে, ম্যাডাম আপনাকে আবার দিগন্ত ভবন একাডেমিতে ফিরতেই হবে। ওপালি কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেয়, আমি এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এত অপমানের পরে আবার আগের জায়গায় ফিরে যাওয়া সহজ হবে না, তবে আমি ভেবে দেখব। গঙ্গা তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। অর্জুন তার দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে আগেও বলেছি আর নিজের হাতে তুলে নিও না। গঙ্গা মাথা নিচু করে থাকে। অর্জুন আবার বলে, আজ উদ্দেশ্য ভালো ছিলই বলে সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু সব সময় এমন হবে না। গঙ্গা তখন বলে, আমি শুধু দিদিভাইকে ফিরে আনতে চেয়েছিলাম। অর্জুনের কঠিন মুখেও তখন একটুখানি কোমলতা ফুটে ওঠে। বাড়ি ফিরে উপালিকে ঘিরে ধরে সবাই। উপালি বাবা তাকে ধরে জড়িয়ে কান্না করতে থাকে। পিয়ালি চোখ মুছতে মুছতে বলে, আজ মনে হচ্ছে আমাদের বাড়ি হারিয়ে যাওয়া আলোটা আবার ফিরে এসেছে। উপালি মা তাকে বুকে জড়িয়ে ধরে বলে, মা সত্যি কখনো না হারায় না, শুধু সময় লাগে। গঙ্গা পাশে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিল। হঠাৎ পিয়ালি তার হাত ধরে বলে, আজকে জয়ের পেছনে তোর অবদানও কম নয়। গঙ্গা তখন বলে, আমি শুধু আমার দিদিভাইকে ফিরে আনতে চেয়েছিলাম। কিন্তু সবাই যখন আনন্দে মেতে উঠেছে, মেঘনাথ তখন দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। তার চোখে আগুন, ঠোঁটে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলে, আজ সবাই খুশি তাই না? হাসো, আরো হাসো, কারণ এই হাসি আমি একদিন কান্নায় বদলে দিব। গঙ্গা, তোকেও আমি ছাড়বো না। চ্যাটার্জি বাড়ির প্রত্যেকটা মানুষকেই আমি কাঁদাবো। এই লড়াই এখানেই শেষ নয়। অন্যদিকে প্রবীর, মানিক আর চিরঞ্জীবকে আবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তোদের কাছে প্রশ্নপত্র এলো কিভাবে? কিছুক্ষণ চুপ থাকার পর তারা স্বীকার করে, আমাদের ঠিকানা
খামের মধ্যে প্রশ্নপত্র ছিল, সঙ্গে কিছু টাকার নির্দেশনা ছিল। আমি জানতাম না কে পাঠিয়েছে, তবে ম্যাডামের উপর আমাদের রাগ ছিল, তাই আমরা সব কিছুই করে ফেলেছিলাম। এই স্বীকারোক্তি শুনে গঙ্গার মনে আবার প্রশ্ন জাগে, কে সেই অদৃশ্য মানুষ যে আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। গঙ্গা তখন বলে, আমার একজনকে সন্দেহ হচ্ছে। অর্জুন তাকালেন, বলছে কাকে? গঙ্গা তখন উত্তর দেয়, দারোগা বাবুকে। আমি লকআপ থেকে বেরিয়ে ভিডিও করতে গিয়েছিলাম, সেটা উনি জানলো কিভাবে? অর্জুন যা শুনে অবাক হয়ে যায়, আর তখন বলে, শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে দোষী বলা যায় না। গঙ্গা তখন বলে, ঠিক আছে, সত্যিটা আমি খুঁজে বের করবই। গঙ্গা ভাইরাস থামবে না, তবে এবার প্রমাণ নিয়েই ফিরবে। টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় গঙ্গা কি পারবে মেঘনাথের বিরুদ্ধে কঠিন প্রমাণ জোগাড় করতে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।